আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের নিজে করি 17.1 এই অধ্যায়টার আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ ও একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্যকে মাপতে বলেছে। তাহলে প্রথমে আমাকে বলেছে একটি চতুর্ভুজ আঁকতে। তাহলে চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ যে কোনো নিজের ইচ্ছে মতো একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে এবং পেন্সিলকে ব্যবহার করতে হবে চিত্র আঁকার সময়। তাহলে একটা সরলরেখা একটা স্কেলে যদি দুই দিকে আমি দাগ দিয়ে দিই এবং এই বাহুগুলোকে যদি যুক্ত করে দিই তাহলেই দেখো চতুর্ভুজ হয়ে যাবে। চতুর্ভুজ মানে তোমরা জানো যে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, এর নাম দিয়ে দিতে হবে। যখনই জ্যামিতিক চিত্র আঁকবে তার নাম অবশ্যই থাকবে। এটা তাহলে কি এঁকেছ? এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে ABCD চতুর্ভুজ, এর বিভিন্ন বাহুর দৈর্ঘ্য আমাকে মাপতে বলেছে। তাহলে এখানে কতগুলো বাহু? দেখো চারটে বাহু আছে। AB হচ্ছে একটা বাহু হবে, তেমনি হয় BC, এখান থেকে হচ্ছে CD, আর এটা হচ্ছে AD। চারটে বাহু রয়েছে। এবার এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি ABর দৈর্ঘ্যকে মাপবো। আশা করি তোমরা দৈর্ঘ্য মাপা শিখেছো। যেখান থেকে দেখো স্কেলে যেখান থেকে দাগ শুরু হয়েছে সেখানে তাকে এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে দিলাম। একবারে শুরু থেকে কিন্তু হবে না, যেখানে দাগটা শুরু হয়েছে। এবং বিতে যদি আমরা দেখি এই বিন্দুটা দেখো 4-এ মিলিত হয়েছে, অর্থাৎ এটা সেন্টিমিটার। দেখো সেমি আছে এখানে লেখা, এটা হচ্ছে সেন্টিমিটারের স্কেল। তাহলে এটা কত? AB হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেমি হলো। তারপরে দেখো বিসি দৈর্ঘ্য কিভাবে মাপবো? তাহলে এই বিন্দুটাকে শুরু করলাম। এখানে দেখো একবারে কিন্তু 3 হয়নি, 3-এর থেকে কম। তাহলে দুইয়ের থেকে দেখো এই ছোট ছোট দাগগুলোকে গুনতে হবে। তাহলে 5, 6, 7, তাহলে 2.7 সেমি হলো, 2.7 সেমি। তাহলে এই যে দাগটা আমরা পেলাম, এই যে 2-এর পর ছোট ছোট দাগগুলোকে গুণ করলাম, সেটা দশমিকের পর লিখব। তারপরে দেখো CD বলেছে, CD কত আছে? তাহলে এটাকে যুক্ত করে দাও। দেখো 3-এর থেকে একটু বেশি এবং ছোট দাগগুলো গুনছি, তাহলে 8 দাগ পর্যন্ত আছে, ছোট দাগ 8 আছে। তাহলে 3 হবে, এই পুরো জিনিসটাকে লিখব 3.8 সেমি। একই রকমভাবে বাকি থাকলো এডির মাপটাও আমরা দেখো এই ধারটাকে, এই যেখানে শুরু সেটাকে এই ডি প্রান্তে বসাবো। আর এখানে দেখো এখানেও কিন্তু 3 অবধি মেলেনি, তাহলে 5, 6, 7, তার মানে 2-এর পর 7 ঘর আছে। তাহলে হচ্ছে 2.7 সেমি। এইভাবে আমরা কিন্তু দৈর্ঘ্যকে মাপতে পারি। আচ্ছা, আরেকটা বলেছিল যে ত্রিভুজ অঙ্কন। কিভাবে আমরা ত্রিভুজে অঙ্কন করে তার বাহুকে মাপতে বলেছে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি। তাহলে এই ত্রিভুজ একই অঙ্কের মধ্যে ABCD নাম দেওয়া ভালো হবে না, তাই জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি XYZ। তাহলে এটা কিসের ছবি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বাহু কতগুলো আছে? দেখো 3টে বাহু আছে। 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে এই ত্রিভুজ বলা হয়। কি কি বাহু? XY হচ্ছে একটা বাহু, YXও হতে পারে, কিন্তু অ্যালফাবেট হিসেবে যেটা আগে আসে সেটাকে লেখাটাই ভালো। তারপরে এখানে জেড আর ওয়াই এর মধ্যে দেখো ওয়াইটা আগে হয়, তাই জন্য YZ আমরা বলবো। এই বাহুটার ক্ষেত্রে আমরা XZ বলবো, ZX বলবো না, XZ বলবো, XZ। তাহলে এর বাহুগুলোকে বের করতে হবে। তাহলে প্রথমে XY এর মাপটা আমরা নিয়ে নিই। XY দেখো একবার মিলে গেছে, এটা 3 সেন্টিমিটার। তাহলে XY হচ্ছে 3 সেন্টিমিটার। YZ দেখো, তাহলে 2-এর পর থেকে দেখো 5, 6, 7, তাহলে 2.7 সেমি।
তারপর আছে এক্স জেড। এক্স জেড এর মাপ আমরা যদি করি, এই যে যেখানে শুরু সেখানে দাগটা বসাতে হবে। 2 এর পরে দেখো আরো 2 ঘর গেছে, ছোট ঘর 2 ঘর, তাহলে হচ্ছে 2 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কন করতে হয়। আচ্ছা, এইবারে 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর বলেছে দেখো যে 2.8 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ আঁকি এবং নাম লিখি। তাহলে আমাকে বলেছে 2.8, তাহলে আমরা 2.8 সেমি আঁকবো। তাহলে এই দুই ঘর থেকে ছোট 8 ঘর পর্যন্ত নিব, মানে গুণে যেতে হবে। তাহলে এটা হচ্ছে 2.8, 2.8 সেমি। আর বলেছে 5.3 সেমি, তাহলে 5 দাগ পর্যন্ত তো নিবই, অসুবিধা নেই। তারপরে ছোট ঘর 3 ঘর নিব, তাহলে এটা হচ্ছে 5.3 সেমি, 5.3 সেন্টিমিটার। এবং নামকরণ করতে হবে। তাহলে এর নামকরণ কি হবে? এর নাম দিই আমি এবি, আর এটার নাম দিলাম সিডি। এবার লিখবো কেমন করে দেখো। এবি এটা কিন্তু একটা সরল রেখাংশ বলেছে, তাই জন্য একটা দাগ হবে। যদি সরল রেখা বলতো তাহলে 2 দিকে দাগ হয়। তাহলে এবি সরল রেখাটার দৈর্ঘ্য দেখো 2.8 সেমি আছে। আর এখানে সিডি সরল রেখাটা বলেছিল, সিডি সরল রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 5.3 সেমি। আশা করি তোমরা 17.1 এই অধ্যায়টাকে বুঝতে পেরেছো। এরপরে দেখি নিজে করি 17.2। নিজে করি 17.2। কি বলেছে যে খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি, কাটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ এর দূরত্ব মাপি। কাটা কম্পাস দিয়ে মাপতে হবে। তো আমি যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, দুটো বিন্দু নিতে বলেছে। আমি নিব, এখানে নিলাম একটা বিন্দু হচ্ছে পি, আর একটা বিন্দু নিতে বলেছে কিউ। নাম সবসময় জ্যামিতি ক্ষেত্রে নামগুলো বড় হাতের নিতে হয়। তাহলে এদেরকে যুক্ত করতে বলেছে, আমরা যুক্ত করে দিই। পি এবং কিউকে যুক্ত করে দিলাম। এইবারে আমাকে কাটা কম্পাসের সাহায্যে আমাকে মাপ নিতে বলেছে। তো কাটা কম্পাস তো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য আমি তোমাদেরকে পেন্সিল কম্পাসের দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে নিতে হয়। এই পি এবং কিউ এই দূরত্বটা মাপবো। কাটা কম্পাসের সাহায্যে যেটা থাকবে, সেই কাটা কম্পাসের সাহায্যে পি এবং কিউকে মেপে নিতে হবে। এইভাবে আমাকে মেপে নিতে হবে। মাপার পর এইবারে যে স্কেল আমার কাছে আছে সেখানে এবার এটাকে বসাতে হবে। দেখো আমি তো মাপ নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে মাপ পি কিউ। এইবারে আমি কিভাবে মাপ নিব দেখো। এই যে স্কেল আমার আছে, স্কেলের একবারে যেখানে শুরু হলো সেখানে একটা কাটা বসাতে হবে। যেখানে একবারে শুরু সেখান থেকে এটাকে মাপ নিলাম। দেখো কত হয়ে গেল। এখান থেকে দেখো এইটা হচ্ছে, এই রকম ভাবে ধরলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3 ঘরের থেকে আবার দুটো ছোট দাগ গেছে, তাই জন্য এটাকে আমরা 3.2 বলবো। তাহলে আমরা প্রথমে পি আর কিউ এর এই মাপটা নিয়ে নিলাম। মাপ নেওয়ার পর কাটা কম্পাস দিয়ে করবে, তারপরে স্কেলে বসিয়ে এবার দেখলাম কত হলো 3.2, মানে 3-এর পর ছোট দুটো দাগ গেছে, তাই জন্য এটা হচ্ছে 3.2 সেমি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি রুল কম্পাস দিয়ে করলেও কাটা কম্পাস দিয়ে একই রকমভাবেই করা যেতে পারে। তোমরা বাড়িতে এটা করবে। তোমাদের একটা আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি নিজের মতো করে। আচ্ছা, আমরা চতুর্ভুজ আঁকলাম। এবার আমি বিশেষ বলে আয়তক্ষেত্র তো তোমরা জানো, নিজের ইচ্ছা মতো আয়তক্ষেত্র অঙ্কন করবে। আয়তক্ষেত্র এঁকে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো।
তোমরা 5-এ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক করেছো, তাহলে নিশ্চয়ই আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবে। আয়তক্ষেত্র একে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি তোমরা পারবে। এরপরে দেখো, চলে এসো 17.3-তে। নিজে করি 17.3। কি বলেছে 17.3-তে? দেখো, স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে একবারে 17.2 এর মতোই 4.5 সেমি আমাকে আঁকতে বলেছে। তাহলে আমাকে কি করব? আমার কাছে কাটা কম্পাস না, আমি রুল কম্পাস দিয়ে দেখছি। তাহলে আমাকে 4.5 আগে নিয়ে নিতে হবে। দেখো, এখান থেকে ধরলাম 4.5 মানে আছে এতখানি। তাহলে স্কেলের সাহায্যে, স্কেল এবং কাটা কম্পাসের সাহায্যে আমি প্রথমে কি করলাম, 4.5 এর সমান করে এটাকে বাড়িয়ে নিলাম। তাহলে এইবারে এই যে পেলাম আমি এটা হচ্ছে 4.5। এইবারে খাতাতে এই বিন্দুটাকে বসাতে হবে আর এই বিন্দুটাকে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের যেটা পেয়ে গেলাম, তাহলে বিন্দুটাকে ভালো করে বসিয়ে দিই। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই দুটো বিন্দুকে যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 4.5 সেমি। তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো, আমরা স্কেল আর কাটা কম্পাসের সাহায্যে, না স্কেল না বসিয়ে ডাইরেক্ট আমরা কিন্তু কাটা কম্পাসের সাহায্যে করলাম। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার হলো। একই রকমভাবে 2-এর অঙ্কটা বলেছে, এই 2-এর অঙ্কটা তোমাদের কিন্তু HW দিলাম। কি বলেছে না 6 সেমি। আমি যেমন করে 4.5 সেমি আঁকলাম তেমনি তোমরা 6 সেমি আঁকবে এবং নামকরণ করবে। এর নাম দিলাম A এবং B। এবারে দেখো, নিজে করি 17.4। নিজে করি 17.4 এ কি বলেছে? স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দুটি সরল রেখাংশ আঁকি এবং তার হচ্ছে নাম দিই। একই রকম বলেছে এখানে, স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দুটি সরল রেখাংশ আঁকতে বলেছে। তাহলে যেমন করে আমরা আগে আঁকলাম সেই একই রকম ভাবে আমাদের হচ্ছে 6 সেমি সরল রেখাংশ আঁকতে হবে। তাহলে 6 থেকে আমি এমনভাবে করলাম, দেখো স্কেলের সাহায্যে কি করলাম, এই যে স্কেল নিলাম, স্কেল থেকে কি করলাম, এই যে 6 আছে, 6 থেকে এই যে অংশটাকে কেটে নিলাম। তাহলে 6 থেকে এই যে অংশটা কেটে নিলাম কম্পাসের সাহায্যে। এইবারে ওটাকে কি করব, ওটাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করে দাও। এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই তাহলেই দেখো 6.5 সেমি হবে এবং অবশ্যই নাম দিব XY। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কাটা কম্পাসের সাহায্যে আমরা কিন্তু সরলরেখার দৈর্ঘ্য আঁকতে পারি। তাহলে এখানে থেকে 5.2 বলেছে, একই রকমভাবে 5.2 আমরা আঁকতে পারবো। দেখো 5.2 কোনটা, এখানে বসাতে হবে, আর 5.2 হচ্ছে 5-এর পর দুটো ছোট দাগ। দেখো 5.2 আমার আঁকা হয়ে গেল। নিয়ে নিলাম, নেবার পর আমি এটাকে এখানে বসিয়ে দিব। দুটো বিন্দু পেয়ে গেলাম, এই দুটো বিন্দুকে যুক্ত করে দাও, তাহলে 5.2 হয়ে যাবে। এই দুটো বিন্দুকে যদি যুক্ত করে দিই তাহলে এটা হচ্ছে 5.2 সেন্টিমিটার হয়ে গেল। এর নাম দিয়ে দাও AB। তাহলে আমরা দুটো সরলরেখা আঁকতে পারলাম। একই রকমভাবে 2 নম্বর অঙ্কটা তোমাদের HW থাকবে। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক ছিল। 2 নম্বর অঙ্ক বলেছে 3.6 আর 2.2 দুটো সরলরেখা আঁকতে, একটা নাম দিতে বলেছে AB, একটা নাম দিতে বলেছে CD। একই রকমভাবে সরলরেখাগুলোকে আঁকবে, আঁকার পর নামকরণ অবশ্যই করবে। ঠিক আছে। প্রশ্ন দিয়েছে 1-এর কতে যে
54 ডিগ্রি একটি কোণ অঙ্কন করো। আমরা চাঁদা দিয়ে এই কোণটাকে অঙ্কন করব। তো কিভাবে অঙ্কন করতে হবে, প্রথমে একটা সরল রেখা এঁকে নিতে হবে এবং এগুলো সমস্ত সবসময় মনে রাখবে জ্যামিতি কিন্তু পেন্সিলে আঁকতে হবে। তো পেন্সিল দিয়েই আমরা আঁকবো। তাহলে প্রথমে একটা সরল রেখা আমি টেনে নিলাম। এইবারে আমাকে এখানে বলেছে 54 ডিগ্রি আঁকতে। কিভাবে আঁকবো দেখো, এই যে জ্যামিতির ক্ষেত্রে দেখো এখান থেকে একটা দাগ, এই একটা দাগ, এই একটা দুটো দাগ এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে সরল রেখার এক প্রান্তে বসাবো। তাহলে সরল রেখার এক প্রান্তে বসাবো, আর এই যে উপরের দিকে যে সরল রেখা, এই সরল রেখাটার সাথে এই সরল রেখাটা কিন্তু মিল করাতে হবে। তাহলে এই বিন্দুটাকে এই বিন্দুতে বসাবো, সরল রেখার একটা প্রান্তে বসাবো, আর এই যে সরল রেখাটা গেছে এই সরল রেখাটার সাথে এই সরল রেখাকে একটা সরল রেখায় মিলিত করতে হবে। তাহলে কেমন করে হয় দেখি। তাহলে আমরা মিলিত করি, দেখো, এবং এই যে সরল রেখা আর এই যে নিচের যে সরল রেখা দেখো একই লাইনে আছে, আর এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওই সরল রেখাটার একটা প্রান্ত বিন্দু 54। এবার 54 কোনগুলো নিব দেখো, অনেকগুলো আছে, উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে, আমরা নিচের সংখ্যাগুলোকে নিব। যখন একটা জিনিস মাথায় রাখবে, আমার এই যে বিন্দুতে আমি মিলিত করেছি, এই বিন্দুর ডান দিকে দেখো সরলরেখাটা আছে। যখন ডান দিকে সরলরেখাটা থাকবে তখন আমরা নিচের গুলোকে নিব। যদি এই সরলরেখাটা যদি আমরা বাম দিকের সাথে মিলাতাম তাহলে কিন্তু আমরা উপরের কোণগুলোকে নিতাম। এই জিনিসটাকে মাথায় রাখবে। অনেকের ধারণা থাকে যে খালি নিচেই হয়তো নিতে হয়, তা নয়। এই যে সরল রেখাটা আমি মিলালাম, এই সরলরেখাটা যদি যে বিন্দুতে মিলিয়েছি দেখো সেই বিন্দুর ডান দিকে সরলরেখা আছে, তাই জন্য নিচেরটাকে নিলাম। যদি বাম দিকে সরলরেখা থাকতো তাহলে কিন্তু উপরেরটাকে নিতাম। এবার 54 দেখো এখানে 0, 10, 20 এরকম করে 50 অবধি আছে, তাহলে 54 নেই। তাহলে এই যে 50 পর থেকে ছোট ছোট যে ঘরগুলো আছে 4 ঘর অবধি গুনতে হবে, 1, 2, 3, 4। আর এই যে 50 আর 60 মাঝে যে বড় দাগটা আছে এটা কিন্তু 55, তার থেকে এক ঘর নিচে কম হবে। অত দরকার নেই, তোমরা 50-এর পর থেকে 4 ঘর গুনে নিবে, 54-এ একটা বিন্দু এঁকে দিলে। এইবারে এই বিন্দুটাকে আর যে বিন্দুটা তুমি আঁকলে এই বিন্দুটাকে যুক্ত করে দাও। যুক্ত করে দিলেই হচ্ছে আমার কোণ অঙ্কন হয়ে যাবে। এই কোণটা হচ্ছে 54 ডিগ্রি, এখানে লিখতে হবে 54 ডিগ্রি এবং এর নামকরণ দিতে হবে। যখনই কোনো জ্যামিতিক চিত্র আঁকবে অবশ্যই তার নাম দিতে হবে এ, বি এবং সি। তাহলে এই ক্ষেত্রে এটা কোণ হচ্ছে এ বি সি 54 ডিগ্রি। এই যে আমি এটাকে করলাম এটা হচ্ছে কোণ চিহ্ন। তাহলে এইভাবে আমাদের কোণকে অঙ্কন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো একের ক নম্বর অঙ্কটা। তাহলে এই একই রকমভাবে খ এবং গ নম্বর অঙ্কটাও তোমরা চেষ্টা করবে। এটা তোমাদের HW থাকলো। আমি যদি সবই করে দিই তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না। তাই জন্য আমি একই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। এইবারে ঘ নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো। ঘ নম্বর অঙ্কে বলেছে 95 ডিগ্রি অঙ্কন করো। কিছুই নয়, এই একই রকম প্রসেসে আমাকে কিন্তু এগোতে হবে। আমরা প্রথমে একটি সরল রেখা এঁকে নিয়েছিলাম, তাহলে একটা সরল রেখাকে আমি এঁকে নিব। 95 বলেছে, তাহলে যে কোনো কোণ বলুক না কেন আমি সরল রেখাকে এঁকে নেব। তাহলে সরল রেখা আঁকার পর আমি 95 ডিগ্রি করতে পারি। এইবারে আমি এই বিন্দুতেও আঁকতে পারি, আবার এই বিন্দুতেও আঁকতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমরা এর আগে বাম দিকের বিন্দুকে ধরে করেছিলাম, এবার আমরা ডান দিকের বিন্দুকে ধরে করি, দুটোই কিন্তু একই হবে। দেখো 95, তাহলে আমি একই রকম ভাবে এই যে বিন্দুটা যেখানে দুটো সরলরেখা মিলিত হয়েছে তার সাথে একে একসাথে মিলিত করলাম, এই প্রান্তটাকে করার পর এই যে সরল রেখা আর এই যে এখান দিয়ে যে সরলরেখা আছে মিলিত করলাম। এবার দেখো বিন্দুর ডান দিকে রয়েছে, বাম দিকে রয়েছে সরল রেখা,
আমি নিয়মটা বললাম, যদি বাম দিকে সরল রেখা থাকে তাহলে ওপরের গুলোকে নিতে হবে। তাহলে এখানে 95 বলেছে, 90 থেকে দেখো উপরের গুলোকে এই দিক থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, অর্থাৎ 90 এর পরের এই দিকে যেতে হবে। তাহলে 90 এর পরে হচ্ছে 90 আর 100-র মাঝামাঝি যে বড় দাগটা আছে সেটা 95 এর দাগ। তাহলে এইটা হচ্ছে 95 ডিগ্রি আমার অঙ্কন হলো। আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে যে কখন উপরের চাঁদার উপরের মান নিতে হয়, কখন চাঁদার নিচের মান নিতে হয়। এই জায়গাতে অনেক ছাত্রে কিন্তু গন্ডগোল হয়ে যায়। তাহলে এর নামকরণ করে দাও, এ বি সি। আমি এ বি সি ধরলাম, তোমরা অন্য কোনো নামও ধরবে, কোনো অসুবিধা নেই। আর এখানে কত ডিগ্রি আঁকলে সেটা লিখে দাও, 95 ডিগ্রি অঙ্কন হলো। তাহলে কি অঙ্কন হলো, এ বি সি 95 ডিগ্রি অঙ্কিত হইল। যেমন করে আমরা এটা অঙ্কন করলাম একই রকম ভাবে নম্বর অঙ্কটাও কিন্তু করতে হবে। এটাও তোমাদের HW থাকলো। এবারে 2 নম্বরের অঙ্কগুলোতে কি বলেছে দেখো। 2 নম্বরের অঙ্ক একটু আলাদা ধরনের আছে। 2 নম্বর অঙ্কে বলেছে যে 187 ডিগ্রি অঙ্কন করো। তুমি দেখো চাঁদাতে একটু যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে এই 0, 10, 20 করতে করতে 180 পর্যন্ত এসছে। তাহলে 180 পর্যন্ত আঁকা যায়, কিন্তু আমাকে এখানে 187 মানে 187 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। এই অঙ্কনগুলো কিভাবে করব? দেখো নিয়মটা হচ্ছে, যত আঁকতে বলেছে আমার দেখো 187 আঁকতে বলেছে, কিন্তু আমি 180 পর্যন্ত চাঁদা দিয়ে আঁকতে পারি। তাহলে 180কে বিয়োগ করে দাও, বাকি থাকলো কত, 7। তাহলে আমরা যদি একটা সরল রেখা আঁকি, ফার্স্ট যে কোনো চিত্রের ক্ষেত্রে আমাকে সরল রেখাকে এঁকে নিতে হবে। তাহলে এইভাবে আমি একটা সরল রেখাকে এঁকে নিলাম। আঁকার পর দেখো একটা সরল রেখা মানে কিন্তু 180 ডিগ্রি, সরল কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে আমাকে 7 আঁকতে হবে। এই উপরের দিকে আঁকা যাবে না, তাহলে আমাকে নিচের দিকে আঁকতে হবে। তাহলে নিচের দিকে আমাকে কত ডিগ্রি আঁকতে হবে, 7 ডিগ্রি। আর এই যে এই বিন্দুটাকে সরল রেখার বিন্দুর সাথে মিলাতে হবে, আর এই সরল রেখাটা এই দাগের সাথে মিলাতে হবে। 7 আমাকে আঁকতে হবে। এবার দেখো সরল রেখাটা ডান দিকে রয়েছে, তাহলে নিচের মানগুলো নিব, মানে এই মানগুলোকে নিব। তাহলে 7 অবধি নিতে হবে। তাহলে এই 5 আর এখানে 2, তাহলে হচ্ছে 7 হয়ে গেল। তাহলে এবার বিন্দুটাকে যুক্ত করে দিই, স্কেলের সাহায্যে যুক্ত করে দাও। তাহলে 180 তো আমার নর্মাল আঁকা থাকে, এবং চাঁদাটাকে উল্টো করে এঁকে দিলেই হয়ে যাবে। তাহলে এই যে কোণটা আমার হলো সেটা হচ্ছে 187 ডিগ্রি হলো। এবং এখানে একটা বিন্দু ছিল, তাহলে এবার একটা নাম দিয়ে দাও, এর নাম দিয়ে দাও গড, GOD, যা খুশি নাম দেওয়া যাবে। তাহলে GOD সমান সমান 187 ডিগ্রি হলো। আর একটা করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা, এই 2 এর আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 235 ডিগ্রি অঙ্কন করো। 235 ডিগ্রি অঙ্কন করো। 235 ডিগ্রি কিভাবে অঙ্কন করা যায়? আমি বললাম যে যত আঁকতে বলবে সেখান থেকে 180কে বিয়োগ দিয়ে দেব। যদি 180কে বিয়োগ দিই তাহলে কত হবে, 5। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 5, 1, 1, তাহলে 55 ডিগ্রি হলো। তাহলে কিভাবে আঁকবো? প্রথমে একটা আগের অঙ্কটার মতোই একটা সরল রেখা নিয়ে নিব। ফার্স্ট সরল রেখা মানেই হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল। এইবারে আমাকে 55 ডিগ্রি আঁকতে হবে। কিভাবে 55 ডিগ্রি আঁকবো? নিচের দিকে আঁকতে হবে, কারণ বিয়োগ করে পেয়েছি 55, তাই জন্য নিচের দিকে উল্টো করে চাঁদাটাকে ধরতে হবে, এবং এই সরলরেখাটার সাথে এই সরলরেখাটাকে মিলিত করব, আর এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে মিলিত করব।
55 রাখতে হবে। এবার দেখো সরলরেখাটা আবার ডান দিকে রয়েছে, তাহলে ডান দিকে যদি সরলরেখা থাকে তাহলে কিন্তু আমাকে নিচের গুলোকে নিতে হবে, মানে এই সংখ্যাগুলোকে নিতে হবে। কত অবধি নিতে হবে? 55। তার মানে 0, 10, 20 এদিকে বাড়ছে, তাহলে এখানে আছে 50, 50-র পরে হচ্ছে 55 হবে। তাহলে এই যে বিন্দুটা পেলাম আর এই প্রান্ত বিন্দুটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু হবে। এবং এই যে কোণটাকে আমরা পেলাম, এই কোণটার মান হচ্ছে 235 ডিগ্রি। এবং এখানে আমাকে নাম দিতে হবে এক্স, ওয়াই, জেড। তাহলে এখানে এক্স, ওয়াই, জেড এর মান হচ্ছে 235 ডিগ্রি করে। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছ। তাহলে তোমাদের 2-এর আরও দুটো কোণ আঁকতে বলেছে, 310 ডিগ্রি একই রকমভাবে 180-র সাথে বিয়োগ করে তারপরে নিচের দিকে কোণটা আঁকবে 325 ডিগ্রি। এই দুটো কোণ তোমরা চাঁদার সাহায্যে আঁকবে। এই দুটো হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকলো। 3 নম্বর অঙ্কটা এবার দেখো। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 3 নম্বর অঙ্কে একটা ছবি দিয়ে দিয়েছে। ছবিটা একটু এঁকে নিই আমরা। আর সবসময় মনে রাখবে পেন্সিল দিয়ে জ্যামিতিক চিত্রকে অঙ্কন করতে হয়। এটা একটা 90 ডিগ্রি ছবি দিয়ে দিয়েছে। আর মাঝ দিয়ে একটা সরল রেখা টেনে দিয়েছে। তাহলে এই ধরনের একটা ছবি আমাকে দিয়ে দিয়েছে। এইটার নাম দিয়েছে 1 আর এটার নাম দিয়েছে হচ্ছে 2। এবার বলেছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মান লিখি, কোণের নাম দিই, কি ধরনের কোণ। আচ্ছা, তাহলে সবার আগে আমাদের যেটা কাজ করতে হবে, নামকরণ ঠিক মতো করতে হবে। এ, বি, সি, ডি। আমাকে বলেছে 1 নম্বর যে ছবিটা, 1 নম্বর ছবিতে কোণ কত ডিগ্রি বলেছে। তাহলে আমরা চাঁদা দিয়ে কোণটাকে মেপে নিতে পারবো। চাঁদা দিয়ে তাহলে কোণটাকে মাপি। দেখো, তাহলে এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটার সাথে সরল রেখাটার মিল ঘটালাম, আর এই যে বিন্দুটার সাথে এই সরলরেখার প্রান্ত বিন্দুটাকে মিলিয়ে দিয়েছি। দেখো কত আসলো, 0 এরকম বলে 40। আমার চিত্রে এর মানটা হচ্ছে 40। তোমাদের চিত্রে আলাদা হতে পারে, কারণ আমি তো এটা নির্দিষ্ট করে মাপ নিয়ে করিনি। তাহলে এই যে 1 নম্বর যে কোণটা হলো, 1 নম্বর কোণের মান 40 ডিগ্রি। কোণের মান 40 ডিগ্রি, 40 ডিগ্রি হয়েছে। এবং এর নাম দিতে বলেছে। নাম কি হবে? দেখো এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটাকে যখন লিখবো মাথায় রাখবে এই যে এইটা বি, যেখানে কোণটা রয়েছে সেটা কিন্তু মাঝে থাকবে। কার মাঝে থাকবে? দুটো বাহু যেটা রয়েছে তার মাঝে, যেমন সি, বি, ডি। তাহলে এর নাম হয়ে গেল সি, বি এবং ডি। এবং যেহেতু এই কোণের মান 40 ডিগ্রি, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ 3 ধরনের কোণ হয়। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যদি 90-এর থেকে কম হয়, 0 থেকে 90-এর মাঝে হলে সূক্ষ্ম কোণ, 90 হলে সমকোণ, 90 থেকে যদি বড় 180 থেকে যদি কম হয় স্থূল কোণ। তাহলে এই 3 ধরনের কোণ পড়বো। এছাড়া প্রবৃদ্ধ কোণ আছে, তোমাদের এখন দরকার নেই, আপাতত এটুকু মনে রাখো। এবারে 2 নম্বর কোণের মান কিভাবে বের করব? দেখো আমি তো এই সরলরেখার সাথে মিলালাম, এই কোণটা পেলাম। তাহলে 2 নম্বর কোণ বের করতে গেলে, এই কোণটাকে বের করতে গেলে এই সরলরেখার সাথে বসাতে হবে, নাহলে এই সরলরেখাটা সমান করতে হবে। এটা মাথায় রাখবে। আমি এর সাথে করে কিন্তু হবে না, আমাকে 2 নম্বর বলেছি। এই অংশটা 2, পুরোটা 2 বলেনি। তাহলে 2 নম্বর কোণ দেখো দুটো সরলরেখার সাথে রয়েছে। এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। 2 নম্বর কোণের সাথে সংলগ্ন দুটি বাহু হচ্ছে এ বি আর বিডি। যেহেতু দুটি বাহু আছে, দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুতে চাঁদা বসাতে হবে। আমি বিডিতে চাঁদা বসাবো। যার সাথে বসাবো দেখো কেমন করে বসাতে হবে দেখে নাও।
এই যে বিডি বাহুটাকে এই সরলরেখাটার সমান করে বসাবো, আর এই বিন্দুটা আর বি বিন্দুটা একই হবে। দেখো বসিয়েছি। তাহলে এই বিন্দুটাকে বির সাথে বসালাম, আর সরলরেখাটা দেখো বিডি। এবার যেহেতু ডান দিকে আছে সরলরেখাটা, এই বিন্দু ডান দিকে রয়েছে, তাই জন্য আমাকে নিচের গুলোকে নিতে হবে। নিচে কত আছে? 50-এর সাথে মিল হয়েছে, তাহলে 2 নম্বর কোণের মান হচ্ছে 50 ডিগ্রি হবে। তাহলে এখানে যে 2 নম্বর কোণ পেলাম, 2 নম্বর কোণের মান 50 ডিগ্রি হবে। এবং এই কোণের নাম কিভাবে করতে হবে? দেখো এই তো 50 হলো, তাহলে এই কোণটাকে বের করতে গেলে আমাকে দেখো এর সাথে কোন শীর্ষবিন্দু রয়েছে? বি, তাহলে বিটাকে মাঝে থাকতে হবে। আর এই যে দুটো বাহুর দুই প্রান্ত থেকে দুই পাশে থাকবে, তাহলে এ বি এবং ডি, এর নাম হবে এ বি এবং ডি। এবার বলেছে যে এটা কি ধরনের কোণ। দেখো আমি বলেছি যে 90 থেকে যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তাহলে এটা 90 থেকে কম, তাই জন্য একে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তারপরে প্রশ্ন বলেছিল 1 নম্বর ও 2 নম্বর কোণ দুটির পরিমাপ যোগ করে যে কোণটি পাবো সেই কোণের নাম লিখি। তাহলে 1 আর 2 নম্বর কোণটাকে যোগ করব। দেখো 1 নম্বর কোণ হচ্ছে 40 ডিগ্রি পেয়েছিলাম, 2 নম্বর কোণ পেয়েছিলাম 50 ডিগ্রি। দুটোকে যোগ করে তাহলে কত ডিগ্রি পেয়েছিলাম? 90 ডিগ্রি পেয়েছিলাম। 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। এইবারে দেখো এর নাম দিতে বলেছে, দুটোকে যোগ করে যখন পাবো, মানে 90 পুরোটা এখান থেকে এইটুকু, এই অংশটা 90, তাহলে এটা যদি 90 হয় তাহলে কিন্তু এই বাহুটার এটা থাকলো না দাম। এই দুটো বাহু হচ্ছে এইটা 90 এর সাথে, মানে এটা যদি 90 হয় 90 এর সাথে এটা একটা বাহু, এটা একটা বাহু, 90 এর সাথে তাহলে দুটো বাহু লেগে আছে, এই বাহুটা এই বাহুটা। এটা তো 90 এর মাঝে আছে, তাই জন্য এটাকে ধরবো না, দুই পাশের বাহুকে ধরবো। তাহলে 90 এর দুই পাশের বাহু হচ্ছে এ বি আর বিসি। আর এটা যেহেতু দুটো বাহুর মাঝের কোণ, মাঝের বিন্দু, সেই জন্য এটাকে মাঝে লিখতে হবে। তাহলে নাম হবে এ বি সি। তাহলে এই কোণটার নাম হবে এ বি এবং সি। যেমন করে 3 করলাম একই রকম ভাবে 4-এর অঙ্কগুলোকেও করা যেতে পারে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটা সরল রেখা বলে দিয়েছে। এখানে একটা সরল রেখা বলেছে, সরল রেখার উপর দুটো বাহু ও বিন্দুতে রয়েছে। দুটো বাহু আমাকে তাহলে এঁকে নিতে হবে। এটা একটা বাহু হলো, আর এই একটা বাহু, দুটো বাহু রয়েছে, চিত্র দিয়ে দিয়েছে। এই কোণটার নাম দিয়েছে 1, এটার নাম দিয়েছে 2, এটার নাম দিয়েছে হচ্ছে 3। নামকরণও বলে দিয়েছে, এখানে নাম দিতে বলেছে এ। দেখো এখানে একটা বিন্দু ধরে তারপরে কিন্তু এ লিখতে হবে, কারণ এখানে তীর চিহ্ন আছে, মানে এর শেষ সীমানা কোনো নির্দিষ্ট নয়, তাই জন্য নির্দিষ্ট করে তোমাকে একটা বিন্দু কিন্তু ধরে নিতে হবে। এখানে হচ্ছে ডি বলে দিয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে, এখানে বিন্দু না করে করলে কিন্তু ভুল, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে রশ্মি। দেখো এটা একটা রশ্মি বলা যেতে পারে, কারণ একটা বিন্দু প্রান্ত বিন্দু রয়েছে, এই প্রান্ত বিন্দুটার নাম হচ্ছে ও। তাহলে এই একটা প্রান্ত বিন্দু রয়েছে, কিন্তু এই যে আরেকটা প্রান্ত কিন্তু শেষ নেই, তাহলে তোমাকে শেষ ধরে নিতে হবে, একটা বিন্দু ধরে নিতে হবে। এখানে ধরে নিলাম বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে সি। তাহলে আমরা এ বি সি ডি পেলাম। চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মান বের করতে হবে। দেখো 1 নম্বর কোণ, 1 নম্বর কোণ কোনটা? এইটা। তাহলে এই যে সরল রেখার উপর বসালেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা বসিয়ে দিলাম। দেখো 1 নম্বর যে কোণটা আসলো সেটা মোটামুটি 40, 40, 45, 46, 47, 48। এটা তাহলে কত ডিগ্রি হলো? 48 ডিগ্রি হয়ে গেল। এই কোণটার মান হচ্ছে 1 নম্বর কোণ, তাহলে হচ্ছে 48 ডিগ্রি। আর এর নাম কি হবে? এর নাম হবে বি ও
এ বা এ ও বি, এ ও বি। একই রকম ভাবে 2 নম্বর কোণকে মাপতে হবে। 2 নম্বর কোণ আমরা কিভাবে মাপবো দেখো, 2 নম্বর কোণ হচ্ছে এটা, তাহলে এই বাহুতে আমাকে বসাতে হবে, বসিয়ে দিই। দেখো তাহলে এর সাথে মিলিত হলো, এটা হলো 60 ডিগ্রি, তাহলে 2 নম্বর হচ্ছে 60 ডিগ্রি হলো। আর এটার নাম কি হবে, বিওসি। যে কোণটা আমি আঁকবো তার সংলগ্ন দুটো বাহুকে নিতে হবে, দুই প্রান্ত, আর যেখানে দুটো সরলরেখা মিলিত হয়েছে তাকে মাঝে রাখবো। এবং 3 নম্বর কোণ বলেছে, চাঁদার সাহায্যে এবার 3 নম্বর কোণটাকে মাপবো। 3 নম্বর কোণ মাপতে গেলে এই যে সরলরেখা আছে এই সরলরেখাটার সাথে মিল ঘটাতে হবে, তাহলে হলো। এবং দেখো এই যে সরলরেখাটা আছে এখানে দেখো, যেহেতু বাম দিকে সরলরেখাটা আছে তাই জন্য উপরের গুলোকে নিব, তাহলে এখানে 70, 71, 72 হয়ে গেল। এই যে জায়গাটা হচ্ছে 72 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি হয়ে গেল। আর এর নাম হয়ে গেল হচ্ছে সিওডি। এইবারে কি বলেছে, 1 ও 2 নম্বর কোণের পরিমাপ যোগ করে কোণ তৈরি করি, নাম লিখি, নামের মান। 1 আর 2কে যোগ করতে বলেছে, 1 আর 2কে যোগ করতে বলেছে। তোমাদের কিন্তু এই কোণগুলো আলাদা, আমার চিত্র অনুসারে কিন্তু কোণগুলো হবে। তাহলে 1 নম্বর হচ্ছে 48 ডিগ্রি আর এখানে হচ্ছে 60 ডিগ্রি বলেছে, তাহলে দুটোকে যোগ করলে 8 আর 108 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90-এর থেকে বড়, 180 থেকে কম, তাই জন্য এটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। স্থূলকোণ হলো এটা, স্থূলকোণী ত্রিভুজ নয়, স্থূলকোণ। এবার দেখো এই দুটোকে যোগ করেছি, এই দুটোকে আমরা যোগ করেছি, তাহলে মিডিলে এটা কিন্তু মিডিল হয়ে গেল। তাহলে আমাকে যে যোগ করার পর একবারে ধার বাহুগুলোকে ধরতে হবে, এইটা একটা ধারের বাহু, এটা একটা ধার, তাহলে এবং দুটো সরলরেখা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে ও, তাহলে নাম হবে এ ও সি। তাহলে এই কোণটার নাম হয়ে গেল এ ও সি। তারপরে এটা হচ্ছে ডি নম্বর অঙ্ক গেছে। এবারে ই নম্বর অঙ্কে কি বলেছে দেখো, ই নম্বর অঙ্কে বলেছে 2 ও 3 নম্বর কোণকে যোগ করি। 2 এবং 3কে যোগ করতে বলেছে, তাহলে 2 আর 3কে যোগ করি। দেখো 2কে যোগ করে পেয়েছিলাম 60 ডিগ্রি আর 3কে যোগ করে পেয়েছিলাম হচ্ছে 72 ডিগ্রি, তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 137 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু একটা স্থূলকোণ হয়ে গেল। এবার দেখো এই দুটোকে যোগ করেছি, এইটা আর এটা, এটাকে যোগ করার পর দেখো ধারের বাহু কোনটা, এটা তো মিডিল হয়ে গেল, তাহলে ধারটা কোনটা, এইটা একটা ধারের বাহু, এটা একটা ধার, তাহলে বিওডি, এর নাম হয়ে গেল বিওডি। এফ নম্বর অঙ্কটা কি বলেছে, 3টেকে যোগ করতে বলেছে, তাহলে 72কেও যোগ করব, 60কে যোগ করব, 48কে যোগ করলাম, দেখো 180 ডিগ্রি হয়ে গেল। 180 ডিগ্রি হলে তখন তাকে আমরা বলবো হচ্ছে সরল কোণ, একে আমরা বলছি সরল কোণ। তাহলে এই 3টাকে এবার যোগ করে দিয়েছি, তাহলে এগুলো মাঝে হয়ে গেল, ধার হচ্ছে এইটা একটা ধারের বাহু, এটা একটা ধারের বাহু, এবং দুটো বাহু দেখো ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে নাম হয়ে গেল এ ও ডি, এ ও ডি। তোমরা ডি ও এও করতে পারো, কিন্তু অ্যালফাবেট হিসেবে আগে যেটা আসে সেটাকে লিখলে ভালো লাগে দেখতে, তাহলে এটার নাম হয়ে গেল এ ও ডি। তারপরে 5 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কে একটা ছবি দেখো দিয়ে দিয়েছে, ভালো করে ছবিটা দেখে নাও। 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সূক্ষ্মকোণের নাম লিখে। সূক্ষ্মকোণ দেখো যেগুলো 90-এর থেকে কম, ভালো করে দেখে নাও কোনগুলো 90-এর থেকে কম আছে, তাহলে এ ও বি, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, মানে 40 ডিগ্রি আছে, তাহলে এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। একটাই বের করতে বলেছে তাই জন্য একটা সূক্ষ্মকোণ আমরা লিখে দিলাম। বি নম্বর কি বলেছে, বি নম্বর একটি স্থূলকোণ। স্থূলকোণ কোনগুলো, যেটা হচ্ছে তোমার 90-এর থেকে বেশি হবে। 90-এর থেকে বেশি কি,
নিচেরটা দেখো, নিচে দেখো এ ও ই, এ ও ই, এইটা কিন্তু একটা স্থূলকোণ। সমকোণ দেখো, যে কোণটার মান 90 ডিগ্রি সেটা সমকোণ বলবো। দেখো কোন কোণটা এবং তার নামকরণটা লিখে দিতে হবে এখানে, এটা তাহলে এইচডব্লিউ। ডি নম্বর অঙ্ক, সরল কোণ। সরল কোণগুলো যেটা সরল রেখা, দেখো ওখানে একটাই সরল রেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এ ও ডি একটা সরল রেখা, একটাই সরল রেখা, তাই জন্য এটা একটা সরল কোণ। ই নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কোনটা? দেখো আমরা যদি এ ও ইটা করি, দেখো এ ও ই মানে উপর থেকে কিছুটা নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এফ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এফ নম্বর অঙ্কে বলেছে কোণ এ ও বি প্লাস শূন্যস্থান কোণ এ ও সি। তাহলে এ ও সি মানে দেখো কি আছে, এ ও বি আর বি ও সি কে যোগ করলেই পেয়ে যাব। বি ও সি কে যদি যোগ করি, দুটোকে যোগ করি, তাহলে এ ও সি পাবো। জি নম্বর অঙ্ক দেখো বি ও সি প্লাস সি ও ডি বলেছে। বি ও সি আর সি ও ডি মিলে কি হচ্ছে, দেখো দুটো প্রান্তকে লিখতে হবে, তাহলে বি ও ডি হবে, বি ও ডি। এইচ নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও সি থেকে কি বিয়োগ করলে এ ও বি পাবো, এ ও বি পাবো। এ ও সি থেকে যদি বি ও সি কে বাদ দিয়ে দিই, বি ও সি কে বাদ দিলে তাহলে পেয়ে যাব। এবারে হচ্ছে আই নম্বর অঙ্কটা দেখো। আই নম্বর অঙ্কে কি বলেছে যে বি ও ডি থেকে বিয়োগ দিতে হবে বি ও সি কে। বি ও ডি, বি ও ডি থেকে বি ও সি কে বাদ দাও, তাহলে কি পাবো, সিও ডি পড়ে থাকবে, সিও ডি পড়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অধ্যায়টা খুবই সহজ। এক নম্বর অঙ্ক কি বলেছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। দেখো আগে আমরা দেখে নিই বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখব যে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। এটা হয়তো তোমরা ক্লাস 5-এ জেনে এসেছো। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, 3 প্রকার হয়ে থাকে। এক, সমবাহু ত্রিভুজ। সমবাহু হচ্ছে যাদের 3টে বাহুই সমান হয়ে থাকে। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টে বাহুই সমান। 2, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের যে কোনো 2টি বাহু সমান এবং অপর বাহুটা অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যার কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। চলো দেখা যাক বইয়ের অঙ্কগুলো কি বলেছে। দেখো 1-এর এ নম্বর বলেছে। 1-এর এতে কি বলেছে, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 18 সেমি, 18 সেমি আর 10 সেমি। দেখো এখানে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আমি কি বললাম, যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় থাকে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 1-এর এটা হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুগুলোর মান দেখেও আমরা কি ধরনের ত্রিভুজ বলতে পারি। বি নম্বর কি বলেছে দেখো, 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি, 3টে বাহুর দৈর্ঘ্যই সমান বলেছে। তাই জন্য যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় তাকে সমবাহু ত্রিভুজ। যা দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। সি নম্বরটা এবার দেখে নিই। সি নম্বর বলেছে দেখো 8 সেমি, 2 সেমি আর হচ্ছে 9 সেমি। তাহলে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাই জন্য এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, নিজে থেকে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। যেমন ধরো এ নম্বর
5 সেন্টিমিটার কোনো একটা ত্রিভুজে 5 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার। কি ধরনের ত্রিভুজ বের করবে? 2 সেমি, 3 সেমি আর হচ্ছে 4 সেমি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এক ধরনের প্রশ্ন যে মানে খুব যদি ঘুরিয়ে দেয় তাহলে কেমন হবে, যে ধরো সমদ্বিবাহু ত্রিভুজকে সমবাহু বলা যায় না, সমবাহু বলা যায় না, কিন্তু সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, বলা যেতে পারে। ব্যাখ্যা করো। ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যেতে পারে, বলা যেতে পারে। ব্যাখ্যা করো। দেখো, কোন একটা ত্রিভুজ বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় 3 সেমি 3 সেমি, এটা 2 সেমি। তাহলে এই দুটো বাহু সমান, তাই জন্য সমদ্বিবাহু। কিন্তু দেখো তিনটে বাহুর মিল নেই, তাই জন্য একে সমবাহু বলবো না। কিন্তু ধরো একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই ধরো সমান আছে, কিন্তু দেখো এই ত্রিভুজের দুটো বাহু তাহলে সমান, তাই জন্য আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু বলতে পারি। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে, জিনিসগুলো যদি খুব ভালোভাবে শিখতে পারো, তাহলে এই ধরনের ঘুরিয়ে দেওয়া প্রশ্নগুলোকে নিজে থেকে তোমরা উত্তর করতে পারবে। এরপরে চলে আসি কোণ ভেদে। আমরা এর আগে শিখলাম বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এবার দেখে নিই কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার হতে পারে। তোমরা জানো কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি কি হবে? 1, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি কোণের মান 90 ডিগ্রি হবে। ত্রিভুজে 3টে কোণ থাকে, দেখো এই যে দুটো বাহু যেখানে মিলিত হচ্ছে সেখানে যে অংশ সৃষ্টি করে সেটা হচ্ছে কোণ। তাহলে দুটো বাহু যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে কি তৈরি হয়? একটা কোণ সৃষ্টি হয়। তাহলে একটা ত্রিভুজে 3টে কোণ হতে পারে, তার মধ্যে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। সমকোণী ত্রিভুজ, 2 হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যদি 3টে কোণের মান 90 থেকে কম হয়, সূক্ষ্মকোণ হয়, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে দেখো একটি কোণ বলেছিলাম কিন্তু সমকোণীর ক্ষেত্রে, সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কিন্তু 3টে কোণের মানই যখন 90 ডিগ্রির কম হবে সূক্ষ্মকোণ হবে। 3 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান, এটাও কিন্তু একটি বলতে হবে, একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 থেকে যদি কম হয় তখন তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলে থাকি। এবং আরেকটা জিনিস, একটা শর্ট প্রশ্ন খুব আসে যে এই যে আমরা 3টে কোণ পেলাম, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজে 3টে কোণ হয়, সেই 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি ত্রিভুজে 3টে কোণের সমষ্টি। তাহলে 2 নম্বরের অঙ্কগুলো এবার দেখে নিই। 2 নম্বরের অঙ্ক কি বলেছে দেখো। 2 এতে বলেছে নিচে ত্রিভুজগুলি 3টে কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি। দেখো কি কি বলেছে এখানে। এ নম্বর বলেছে 90 ডিগ্রি, 45। আচ্ছা, তাহলে একটা কোণ 90 ডিগ্রি আছে। আমি একটু আগেই বললাম যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এ নম্বরটা হবে সমকোণী ত্রিভুজ। এবারে দেখো 90 ডিগ্রি
30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কোণ ভেদে কি ধরনের ত্রিভুজ? 90 ডিগ্রি আছে। একটি 90 ডিগ্রি যদি থাকে তাহলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই এ নম্বরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বি নম্বরও কিন্তু সমকোণী ত্রিভুজ হলো। সি নম্বর অঙ্কটা দেখো, 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। এখানে তিনটে কোণই সূক্ষ্মকোণ আছে, তাই জন্য এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ডি নম্বরে দেখো সবই 90 ডিগ্রি কম আছে, তাই জন্য এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। ই নম্বর অঙ্ক দেখো, তিনটে কোণ বলেছে, তার মধ্যে একটি কোণ কিন্তু স্থূলকোণ। স্থূলকোণ জানো 90-এর থেকে বড় এবং 180 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে প্রথমের আমরা দেখলাম, প্রথমের দুটো হচ্ছে সমকোণ, তারপরে দুটো আমরা পেলাম সূক্ষ্মকোণ, তারপর এটা পেলাম হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা 2-এর এ নম্বর পেলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ আমরা দেখেছি 90 ডিগ্রি আছে। বি নম্বরটাও হচ্ছে সমকোণী, কারণ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সি নম্বরে প্রতিটা কোণ সূক্ষ্মকোণ আছে, তাই জন্য ওটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি নম্বরটাও সূক্ষ্মকোণী, এই নম্বরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোনো ত্রিভুজের যদি একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে ওই ধরনের ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। এইবারে সি নম্বর অঙ্ক কি বলেছে দেখো। সি নম্বর অঙ্কে বলেছে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি ও সি এ যোগ করলে নিচের উত্তরগুলোকে খুঁজি। তাহলে আমাকে কি কি যোগ অসমরেখ বিন্দু কিভাবে আঁকতে হয় সেটা আগে দেখে নিই। দেখো 3 নম্বর বলেছে অসমরেখ বিন্দু। যখনই কোনো জ্যামিতিক চিত্র আঁকবো আমরা কিন্তু পেন্সিলের ব্যবহার করব। অসমরেখ বিন্দু মানে একই সরল রেখায় তারা নেই, আলাদা আলাদা রয়েছে, একই সরল রেখাতে নেই। তিনটে অসমরেখ বিন্দু পেলাম, এ বি এবং সি। আমাকে এই তিনটেকে যোগ করতে বলেছে, তাহলে আমরা যুক্ত করে দিই। তিনটেকে বিসি কে যুক্ত করে দিলাম, এ বি যুক্ত করতে বলেছে এবং এসি কে যুক্ত করতে বলেছে। তিনটে বাহুকে যুক্ত করতে বলেছে, যুক্ত করে দিলাম। এইবারে আমাকে কি প্রশ্নগুলো বলেছে দেখে নিতে হবে। এ নম্বর প্রশ্ন বলেছে সরল রেখাংশ যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি। তাহলে দেখো জ্যামিতিক চিত্রটা কি হবে, দেখো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ত্রিভুজের চিত্র। তাহলে এ নম্বরটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জ্যামিতিক চিত্রটা কি প্রকৃতির, জ্যামিতিক চিত্রটা হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। বি নম্বর কি বলেছে দেখে নি। বি নম্বর বলেছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহুর বিপরীত কোণ, বিসি বাহু, এইটা দেখো বিসি বাহু, এর বিপরীত কোণ হচ্ছে এই যে এটা। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ বলেছে, বিপরীত মানে তার বিপরীত মানে মানে ওর সাথে লেগে নেই। তাহলে এই কোণটাকে লিখবো কেমন করে, দেখো এই কোণটাকে লিখতে হবে, অর্থাৎ এ দেখো কোণটার এখানে এ লেখা আছে, এটাকে মাঝে লিখতে হবে। তাহলে বি এ সি, তাহলে কোণটার নাম হবে বি এ সি বা সি এ বি লিখলেও হবে। তবে অ্যালফাবেটে যেহেতু বিটা আগে আসে তাই জন্য বি এ সি লিখবো, তাই জন্য সি এ বি না লেখাটাই ভালো। সি নম্বর কি বলেছে দেখো। সি নম্বর বলেছে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহুর বিপরীত কোণ একই রকম ভাবে এসি বাহু হচ্ছে এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটাকে লিখবো কেমন করে, দেখো এখানে কি আছে বি, বি তাহলে মিডিলে থাকবে, তাহলে একদিকে থাকবে এ একদিকে থাকবে সি, তাহলে এ বি সি। ডি নম্বরটা কি বলেছে দেখো, কোণ বি এ সি বিপরীত বাহু, বি এ সি, বি এ সি এর বিপরীত বাহু মানে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এটা বিসি। ই নম্বরটা কি বলেছে দেখে নি। ই নম্বর বলেছে এ সি বি কোণের বিপরীত বাহু, এ সি বি, এ সি বি এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু দেখো এই সোজাসুজি এ বি।
আচ্ছা, এইবারে 4 নম্বরের অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা কিন্তু ভুল। মাথায় রাখবে যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভুজ সবসময় বড় হবে। অতিভুজ বড়, এই যে অতিভুজ কোনটা, এই যে সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হবে। এর বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ সবসময় বড় হবে, তাহলে এখানে কিন্তু ভুল বলেছে, মিথ্যা। বি নম্বর কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। একটু আগেই আমরা আলোচনা করছিলাম এই বিষয় নিয়ে যে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সত্য। একটি কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ। তারপর সি নম্বর কি বলেছে দেখো, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকবে। এটা কিন্তু সত্য কথা, মিনিমাম দুটো কিন্তু সূক্ষ্মকোণ থাকতেই হবে। সমকোণী ত্রিভুজ যদি হয় একটা 90 ডিগ্রি, বাকি কিন্তু দুটো সূক্ষ্মকোণ। স্থূলকোণের ক্ষেত্রে একটা স্থূলকোণ, বাকি দুটো কিন্তু সূক্ষ্মকোণ। ডি নম্বরটা কি বলেছে দেখো, ডি নম্বর বলেছে একটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। আমি কিছুক্ষণ আগে এটা ব্যাখ্যা করেছিলাম, দেখো এটাই দিয়ে দিয়েছে। এই দেখো আমরা ব্যাখ্যা করেছিলাম কেন বলা যায়, তাহলে এটা কিন্তু সত্য কথা, তাহলে ডি নম্বর হচ্ছে সত্য। ই নম্বরটা দেখো কি বলেছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 360। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে 360 হবে না, এটা তাহলে ভুল, এটা হচ্ছে মিথ্যা। এফ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এফ নম্বর অঙ্ক বলেছে সমকোণী ত্রিভুজে কোনো সমবাহু ত্রিভুজ বলা হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনোই, হ্যাঁ সমবাহু ত্রিভুজ কখনোই সমবাহু হতে পারে না। কেন দেখো, সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ তো বড় হবে, তাহলে তিনটে বাহু কখনোই সমান নয়। তাহলে সমকোণী ত্রিভুজে তিনটে বাহু সমান হয় না, তাহলে সমবাহু ত্রিভুজ বলবো না, তাহলে সমবাহু ত্রিভুজ বলা হতে পারে না। ঠিকই বলেছে, তাহলে এটা সত্য কথা, কখনোই সমবাহু ত্রিভুজ বলা যেতে পারে না। জি নম্বর দেখো, জি নম্বর কি বলেছে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। ভুল। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা বড় হবে, অতিভুজ বড় হবে, কিন্তু এই দুটো তো সমান হতেই পারে, তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু হতে পারে, তাহলে এটা কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এই অধ্যায়টা কমপ্লিট করলাম। এর পরের দিন দেখা হবে 17.3 এই অধ্যায়টাকে নিয়ে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.